সাগর থেকে সুর সপ্তমে, তার আগে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। পদ্ধতিগত নানা ত্রুটির অভিযোগ, তাই এসআইআর স্থগিত রেখে ত্রুটি সংশোধন করা হোক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী, আর এরপর কমিশনে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই, আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি, মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে, এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। সোমবার সাগরের মঞ্চ থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। এর আগে শনিবার তিনি কমিশনকে চিঠি দেন এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে পরিকল্পনাহীন, খামখেয়ালি ও সংবিধান বিরোধী প্রক্রিয়া চলছে। যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়াই এসআইআর চলছে। গোটা প্রক্রিয়া হয়ে উঠেছে ত্রুটিপূর্ণ এবং অবিশ্বাসের। কমিশনের নির্দেশ বারবার বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপ বা মেসেজে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লিখিত নোটিফিকেশন বা আইনি ভিত্তি নেই। এই অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। 20-25 কিলোমিটার দূরে শুনানিতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ এবং সাধারণ মানুষকে। এই অপরিকল্পিত স্বেচ্ছাচারী এসআইআর অবিলম্বে স্থগিত করে ভুল সংশোধন করতে হবে, তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ভোটারকে বঞ্চনা এবং গণতন্ত্রের মূল কাঠামোর উপর সরাসরি আঘাত করা হবে। এর পাল্টা সোমবার কমিশনকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অপর্যাপ্ত প্রশিক্ষণের অভিযোগ ভুল। সকলেই জানেন, অনেক আলাপ আলোচনার পরে এসআইআর চালু হয়েছে। পশ্চিমবঙ্গে 50,000 বিএলও ও ইআরওদের ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা রয়েছে। হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে নির্দেশ দেওয়া একটি আধুনিক ব্যবস্থা। এছাড়াও সব তথ্য মিলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। লক্ষ লক্ষ ডেটা এন্ট্রি হচ্ছে, সবটাই নির্বিঘ্নে এবং রিয়েল টাইমে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের নাম মোছার যে অভিযোগ, তা কল্পকাহিনী। শুনানিতে যাদের ডাকা হয়েছে তাদের বাড়ি থেকে শুনানি কেন্দ্রের গড় দূরত্ব 10 কিলোমিটার। দূর থেকে শুনানিতে যেতে হচ্ছে বলে রং চড়িয়ে প্রচার করা হচ্ছে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে কিছু তথ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে ইলেকশন কমিশন অনেক লেটে বহু জোন অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাই করেন, বিরোধী দলনেতা সেটিকে নকল করেন প্যানিক রিয়াকশন থেকে। বাংলায় এসআইআর এর নাম করে যেভাবে বিজেপির চাপিয়ে দেয়া নীতিগুলো বিজেপির সুবিধার জন্য তারা এখানে কার্যকর করার জুলুমবাজি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে। আর উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। তারা যেহেতু এই জ্ঞানেশ কুমারদের নামিয়েছে, তাই এখন তাদের ঢাল হয়ে, তাদের হয়ে নামতে এইসব কথা বলছে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবার আলিপুরদুয়ারের ফালাকাটায়। রাজ্যের একাধিক জেলায় শুনানিতে সোমবারও হয়রানির এক শেষ। মঙ্গলবার এসআইআর শুনানির দিন। তার আগে রবিবার বাড়ি থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন নৃপেন ঘোষ। আলিপুরদুয়ারের ফালাকাটা, এখানকার ছোট শালকুমারের বাসিন্দা নৃপেন ঘোষ। বয়স 52।
দিন সাতেক আগে শুনানির নোটিশ পান। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন নৃপেন। রবিবার রাতে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 2002 ভোট নাই দেখা, নাম দিয়ে হয় নাই দেখা, ওই মানে এসআইআর এর নোটিশ পেয়েছিল, নোটিশ আসছিল, ওই নোটিশ পাই এরকম কাজ করছে। আত্মহত্যা করলেন। ওনাকে অনেক বুঝাইতেছে, পাড়ার লোকে বুঝাইতেছে, আমিও বুঝাইতেছি। রঞ্জিত জানা, বয়স 82, থাকেন নদিয়ার কল্যাণীতে। সম্প্রতি বুকে অপারেশন হয়েছে, ঠিকমতো চলাফেরা করতে অসুবিধে। তার ডাক পড়েছে শুনানিতে, তাই গাড়িতে করে হাজির শুনানিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গাড়িতে চলে হিয়ারিং। হিয়ারিং এর জন্য স্যার হিয়ারিং, হ্যাঁ উনি কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। আলিপুরদুয়ার শহরের নিউ টাউন বাজার রোড। এখানকার বাসিন্দা দীপক কুমার নাগ, তার স্ত্রী লক্ষ্মী। দুজনের বয়স 70 পার। অশক্ত শরীরে দম্পতি হাজির হিয়ারিং এ। সেখানে আবার দীর্ঘক্ষণ অপেক্ষা। এই যে এসআইআর এর কাগজ আসলো, বাড়িতে নোটিশ। 2002 ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড 75 বছর বয়স, আমার 70 বছর বয়স। আমার স্পাইনাল কর্ডের সমস্যা, করাতে পারি না, তো সমস্যা হচ্ছেই। ইনি নিখিল মণ্ডল, নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় বাড়ি। নিখিলের দাবি, এসআইআর খসড়া তালিকায় তার নামের পাশে লেখা নিখোঁজ, অথচ এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমাও দেন। অভিযোগ, এ নিয়ে বিএলওর কাছে জানতে চাইলে তাকে হুমকি দেন বিএলওর স্বামী। এদিন নিখিলকে নিয়ে বিডিওর কাছে যান স্থানীয় বিজেপি বিধায়ক। বিওলার বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। কাগজ আমার অরিজিনাল কাগজ আছে, ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। হয়রানি হলেন তো? বেলা হয়রানি হচ্ছে, 1 মাস ধরে ঘুরছি আমি, এরম 1 মাস। বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে। নিশিকান্ত মণ্ডল, তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। হুগলির আরামবাগ, এখানকার সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, বয়স 83। খসড়া তালিকায় তার নামের পাশেই নাকি লেখা মৃত। এ নিয়েই শোরগোল। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো না, আমাকে গাড়ি করে আনতে আসার সময় হেঁটে হেঁটে চলে গেছি। তাহলে না দিলে ভালো হলো। নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? কত কি করে জানবো। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল সরকারি আধিকারিকদের। কালিম্পংয়ের লাভার বিডিও এবং তার পরিবারের সদস্যরা শুনানিতে হাজিরা দিয়েছেন। শুনানির নোটিশ পেয়েছেন বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচও। তিনি আবার কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সরব হয়েছেন। ভারতী চিক বড়াই, কালিম্পংয়ের লাভার বিডিও, বাড়ি জলপাইগুড়ির মেটেলিতে। বিডিও তার পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়। ভারতী চিক বড়াই তার বাবা, ভাই ও বোনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে কমিশন। পরিবারের দাবি, তারা অনেক বছর মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় থেকেছেন। 1999 সালের মেটেলির হাসপাতাল পাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করেন। 2004 সালে ভোটার তালিকায় নাম ওঠে। তার আগে বারবার নাম তোলার চেষ্টা করলেও নাম ওঠেনি। সবারই কি কাগজের কোনো সংগতি ছিল? না, আমাদের কোনো কাগজে নেই। আমাদের যে ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99-এর জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ জুলন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জনকে। বহু এরকম সরকারি আধিকারিক আছেন পশ্চিমবঙ্গের, এমন বহুত পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশি মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ করছেন না।
যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে, তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? পানিহাটির বাসিন্দা সজল বিশ্বাস, বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ। পানিহাটির শুনানি কেন্দ্রে তাকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্যকর্তার কাছে এই নোটিশ পৌঁছয়। 24 ঘন্টার মধ্যে কিভাবে হাজিরা দেবেন এই প্রশ্ন তুলে সরব ডেপুটি সিএমওএইচ। আমি বাঁকুড়া জেলার একজন ডেপুটি সিএমওএইচ, দীর্ঘ 20 বছর সরকারি চাকরি করছি এবং গোটা জেলার দায়িত্বে আমি আছি। আমরা পুলিশ ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের সার্ভিস কনফার্মেশন হয়, তাহলে তাদের আবার কিসের প্রমাণ দেখাতে হবে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কালকে আমাকে সকালে যেতে হবে, কিভাবে যাবো সেটাই তো এখন টিকিট আমাকে অ্যারেঞ্জ কিভাবে হবে সে আমাকে বন্দোবস্ত করতে হবে। এইসব অনেক হেডেক রয়েছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী ও বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। সন্দেশখালীতে শেষমেশ গ্রেফতার মুসা মোল্লা। পুলিশি অভিযানে হামলায় জালে মূল অভিযুক্ত। গত শুক্রবার সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশের গাড়ি ভাঙচুর হয়, আহত হন 4 পুলিশ কর্মী। 3 দিন গা ঢাকার পর অবশেষে জালে শাহজাহান ঘনিষ্ঠ মুসা। সঙ্গে রয়েছে অনুপম। আরো জানাবে অনুপম, কোথা থেকে কিভাবে গ্রেফতার হলো মুসা? দেখো মিমি, এই যে মুসা মোল্লাকে গ্রেফতার করেছে গতকাল রাতে ন্যাজাট থানারই একটি গোপন ডেরা থেকে। সে গত 3 দিন ধরে সেখানে আত্মগোপন করে সেখানে ছিল। এবং এই যে গত শুক্রবার এই যে মুসা মোল্লার বাড়িতে যখন পুলিশ আদালতের নির্দেশে যায়, তখন মুসা মোল্লা সহ তার দলবল পুলিশের ওপরে আক্রমণ চালায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, 4 জন পুলিশ কর্মী আহত হয়। এবং তারপরে শনিবার দিন 34 জনকে আটক করে এবং তারপরে 9 জনকে গ্রেপ্তার করেছিল। এবং তারপরে গতকাল আমরা দেখেছি যে আরো 3 জনকে গ্রেপ্তার করেছিল, যার মধ্যে মুসা মোল্লার ভাই ছিল। এদের সবাইকে পুলিশি হেফাজত নেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই মুসা মোল্লা যে এখানে আত্মগোপন করেছিল সেখানকার ঠিকানা হয়। এবং তারপরে গতকাল রাতে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে মুসা মোল্লাকে গ্রেপ্তার করে। এই নিয়ে টোটাল 13 জনকে গ্রেপ্তার করতে কিন্তু পুলিশ আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি করছে ন্যাজাট থানার পুলিশ। এবং মুসা মোল্লাকে আজকে পুলিশি হেফাজত নিয়ে বুশিয়ার মহকুমা আদালতে তোলা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ অনুপম। ট্রেনে চাদর চুরি নেতার। দূরপাল্লার ট্রেনে বেডশিট চুরির অভিযোগ। চাদর চুরির অভিযোগে জালে বিজেপি। কি বলতে চাইছি, একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। এইভাবে কেউ ভরে ব্যাগের বাইরে চাদরটা ভরাবো না, এইখানে সিটে রাখুন, রেখে নিয়ে যান, চুরি করে নিয়েছে, ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই ভিডিওতে। ট্রেনে চাদর চুরি করতে গিয়ে বিজেপি নেতা ধরা পড়লেন। কথা বলবো, সোমনাথ রয়েছে সঙ্গে। সোমনাথ, কি অভিযোগ উঠছে, কিভাবেই বা এই বিজেপি নেতা ধরা পড়লেন এই চাদর চুরি করতে গিয়ে ট্রেনে? একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে কর্মীরা রয়েছে, রেলের যে কর্মীরা রয়েছে, তারা বলছে একটি চাদর 300 টাকা, আমরা 300 টাকা পাই, এই চাদরটার জন্য 700 টাকা গুণকার দিতে হবে। সেই ভিডিওটাই ভাইরাল হয়েছে যে ব্যাগের মধ্যে চাদর চুরি ঢুকিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এই বিষয়টি অস্বীকার করে যে বিজেপি নেতা মিনময় মজুমদার, তিনি অস্বীকার করেন। তিনি বলেন যে এইরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। এবং মিনময় মজুমদার সেটাও জানান যে গতকাল সিউড়ি তিনি একটি কাজের জন্য গেছিলেন, আইনি একটি কাজের জন্য গেছিলেন। বোলপুর ঢোকার আগে, বোলপুর ছাড়ার পরেই এই ঘটনাটি ঘটে এবং তার জীবনহানির ঘটনা ঘটেছিল। এই ধরনের ঘটনাও তিনি বলেন। কিন্তু এই নিয়ে একটি এই যে মৃন্ময় বাবু যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি সত্যি ট্রেনের চাদর তার ব্যাগে ঢুকিয়েছিলেন? দেখো, মিনময় মজুমদার সেটা জানাচ্ছে যে এই ভিডিওতে দেখাতে পারেননি যে আমি যে চাদর ঢুকিয়েছি ব্যাগ থেকে বের করছে, সেরকম কিছু না। আমি একটি কাজের জন্য পেন বা আমার যে খাতা বই যেগুলো ছিল সেইগুলো নিয়ে আমি লেদারের ব্যাগে করে যাচ্ছিলাম। কিন্তু এই চাদর আমার ব্যাগ থেকে বের করেছে সেই ভিডিওর মধ্যে নেই, বা আমার কাছ থেকে বা কারোর ব্যাগ থেকে বের করেছে সেটাও এই ভিডিওর মধ্যে নেই। একজন বয়স্ক লোককে 55 বছর উঠতে বয়স, তাকে যে কর্মীরা রয়েছে তারা কথাবার্তা বলছিল। অভিযোগ খারিজ করেছেন এই বিজেপি নেতা, কি বলেছেন তিনি শুনবো।
ঘটনাটা ঘটা 30-40 মিনিট আগে আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে ফেরার পথে এই লোকগুলোই আমাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি মনে করলাম যে ট্রেনটা দুলছে, ওনাদের সাথে আমার বোধহয় ধাক্কা লেগে গেছে। তো আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, আমি খবরের কাগজ পড়ছিলাম। আমার পিছনে একজন 55 বছর এরকম হবে এরকম লোককে অসম্মানজনক কথা বলছিল। তা আমি বললাম আস্তে কথা বলুন। তা আমাকে সঙ্গে সঙ্গে 3-4 জন বলে উঠলো, আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি কি চোরদের দালাল? আপনি কি নিজে চোর? আমরা এর কথা বলছেন কেন বলে আমি বসে পড়লাম। এটা আমার ব্যাগ থেকেও পাওয়া যায়নি, আমার সিটেও পাওয়া যায়নি। এটা একটা প্রি প্ল্যান চক্রান্ত করে করা হয়েছে। আমি আইনি পদক্ষেপ নেব। আমি কোনোভাবেই কোনোদিনও এই ধরনের কাজের সাথে যুক্ত নই। এটা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। জলপথে নয়, এবার থেকে সড়ক পথে গঙ্গাসাগরে। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে গঙ্গাসাগর। কাকদ্বীপের সঙ্গে জুড়বে কচুবেড়িয়া। মুড়িগঙ্গার উপর তৈরি হবে 4 লেনের ফ্লাইওভার। সোমবার এই ব্রিজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন চেষ্টা করে তো গঙ্গাসাগরকে 1 পয়সাও কেউ দেয় না। আন্তর্জাতিক স্তরের মেলা, সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে। বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের টুরিস্টদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার, গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন, রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে সরগরম। গঙ্গাসাগরে পৌঁছতে বেরোতে হয় মুড়িগঙ্গা নদী, ভরসা ভেসেল। পর্যটক ও স্থানীয়রা দীর্ঘদিন ধরে নদীর উপর সেতু তৈরির দাবি করেছেন। সেই মতো গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ নেয় রাজ্য সরকার। সোমবার গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। और यहाँ की जो व्यवस्था है, जो दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। दीदी को हृदय से आभार, जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টে। সেতুতে থাকবে একাধিক পিলার। দৈর্ঘ্যে 4 কিলোমিটার 757 মিটার। মোট 4 লেনের সেতু, দুপাশে থাকবে ফুটপাত। আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা, 4 লেনের, মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার। নিউজ 18 বাংলা। আর এবার আবহাওয়ার দিকে নজর রাখি আসুন, কারণ বাংলা জুড়ে ফের শীতের কামড়, হিমেল হাওয়া বইছে। 13 বছর পর 10 ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। মরশুমে প্রথমবার কলকাতায় 10 ডিগ্রিতে নেমেছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। কাঁপছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও কনকনে ঠান্ডা। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, তাপমাত্রা তো মুখ থুবড়ে পড়ছে, এই কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া আর কতদিন স্থায়ী হবে, কি বলছে আবহাওয়া দফতর? একদমই, শীতকালে সকলেরই নজর থাকে সকালবেলায়, অর্থাৎ রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি নামলো। কিন্তু এবার একেবারে ভিন্ন প্রকৃতির খেলা দেখা যাচ্ছে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের যে তাপমাত্রা সেটাও অনেকটা নিচে নেমে গেছে। গতকাল কলকাতায় দিনের তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 6.7 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছিল। এবং আজ সকালে
রাতের তাপমাত্রা সেটাও 10.2। এর আগে 2013 সালে 9 ডিগ্রির ঘরে ছিল কলকাতার পারদ, আর সেই রেকর্ড আবার ফিরে এলো 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই 13 বছরে আর নেই তাপমাত্রা কলকাতায়। কলকাতায় রেকর্ড রয়েছে অবশ্য 6.7 ডিগ্রি সেলসিয়াসের, কিন্তু বিগত 10 বছরে অন্তত এইরকম শীতল কলকাতা আগে কখনো দেখা যায়নি। শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাওয়া এবং কুয়াশাচ্ছন্ন দিনভর এই পরিবেশ, তার ফলে যে কোল্ড ডে অর্থাৎ একদমই বিশ্বজিৎ, শুধু দক্ষিণবঙ্গই নয়, ঠান্ডায় কাঁপছে উত্তরও। উত্তরের দিকেও একটু নজর রাখি। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরও। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজও তুষার পড়েছে। জমিয়ে শীত একেবারে উত্তরের জেলাগুলোতে। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, গতকালই আবহাওয়া দফতর বলেছিল যে পার্বত্য জেলাগুলোতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল এবং সেই মতো তুষারও পড়েছে। কি ছবি সকাল থেকে? দেখো, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা পাহাড়। শোলেশহর দার্জিলিংয়ে সকালের দিকে তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা এখন এই মুহূর্তে 5 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কালিম্পং, সেখানেও 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকছে এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। ঠিক তেমনি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু ফালুটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দিন দুয়েক আগে সেখানে হালকা তুষারপাত হয়েছিল, আবারও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। আর অন্যদিকে যদি সমতলের জেলাগুলোর দিকে আসি, সেখানেও কিন্তু সকাল থেকে কুয়াশার ঘনঘটা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা খানিকটা নেমেছে, 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। একাধিক জেলার তাপমাত্রা কোনো কোনো জেলায় 11 ডিগ্রিতে গিয়ে থেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং স্বাভাবিকভাবে সব মিলিয়ে ঠান্ডার যে স্পেল, সেই স্পেল অব্যাহত এবং এই দাপট কিন্তু আরো কয়েকদিন অটুট থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ পার্থ।